আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির এই বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এই সেকশনে দেখব আমরা প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা অধ্যায় কিভাবে সলভ করব, অর্থাৎ আমরা পুরো কোর্সটা কিভাবে পড়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করব। একটা অধ্যায়ে যতগুলো কনসেপ্ট আছে পুরো কনসেপ্ট নাম্বার দিয়ে আমরা সেগুলো বোঝার ট্রাই করব এবং প্রত্যেকটা কনসেপ্টের প্রশ্ন সলভ আমরা করব। আর প্রতিটা ক্লাস শেষেই আমরা প্রতিদিনের বাসার কাজ দিয়ে দেব। তো সেই বাসার কাজগুলো তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপের কমেন্ট সেকশানে অথবা ইউটিউবের কমেন্ট সেকশানেও তোমরা দিতে পারো। তো তোমাদের পাঠানো সেই উত্তরগুলো যেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশানে দিবে সেগুলো আমরা নিয়মিতই তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর প্রতি অধ্যায় শেষে আমরা সেই অধ্যায়ের ক্রিয়েটিভ এবং এমসিকিউ অর্থাৎ সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব এবং সর্বশেষে আমরা প্রতিটা অধ্যায়ের ডাউট সলভিং ক্লাস নেব। অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো করবে ক্লাস শেষে কমেন্ট সেকশন, ইউটিউবের কমেন্ট সেকশনে অথবা ফেসবুকে যেখানেই কমেন্ট করো আমাদের গ্রুপে, সেগুলো নিয়ে আমরা ডাউট সলভিং ক্লাস সাজাবো এবং এভাবেই পুরো কোর্সটা আমরা শেষ করে যাব। আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে এইচএসসি আইসিটির 3rd চ্যাপ্টার। তো এই অধ্যায়টা সাধারণত দুইটা ভাগে ভাগ করা আছে। আমরা যদি এইচএসসি আইসিটির যে কোনো বই খুলি, যে কোনো রাইটারের বই আমরা খুলি, তো আমরা দেখবো এই অধ্যায়টা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, অন্যটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি নিয়ে যখন আমরা প্রথমে আলোচনা করতে যাব তখন আমাদের কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা যে সংখ্যা পদ্ধতি আসলে কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন বা অঙ্কগুলো ব্যবহার করি বা অঙ্ক ব্যবহার করি, এই অঙ্কগুলো এবং সাংকেতিক চিহ্নের সমষ্টিকে ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতি আসলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আসলে কি। এখন আসে একটা সংখ্যা পদ্ধতি কি নিয়ে গঠিত। একটা সংখ্যা পদ্ধতির ভিতরে দুইটা জিনিস থাকবে। প্রথম কথা হচ্ছে অঙ্ক বা ডিজিট থাকবে, অঙ্ককে ডিজিট বলা হয় ইংরেজিতে, এটা আমরা সবাই জানি। আর ভিত্তি বা বেস থাকবে। এখন এই ভিত্তি জিনিসটা কি, অঙ্ক বা ডিজিট জিনিসটাও কি, এটা আমাদের একটু বুঝতে হবে। তো প্রথমে আসে অঙ্ক বা ডিজিট জিনিসটা কি। একটা সংখ্যা প্রকাশ করার জন্য আমরা যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করি তার প্রত্যেকটা কি বলি অঙ্ক। একটু উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন একটা সংখ্যা আমরা লিখলাম 56, এই সংখ্যাটিতে আমরা দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি, 5 আর 6। অর্থাৎ এখানে 5 এবং 6 এই দুইটাকে আমরা চিহ্ন বলে থাকি, আর এই চিহ্নগুলোকে আমরা অঙ্ক বলে থাকি। এগুলো হচ্ছে অঙ্ক। আর যখন আমরা এই দুটোকে একত্রে লিখবো তখন এটা হয়ে যাবে একটা সংখ্যা। 56 একটা সংখ্যা। তাহলে আমরা এক বা একাধিক অঙ্ক যখন আমরা ব্যবহার করব তখন একটা অর্থবোধক সংখ্যা পরিণত হবে। ঠিক আছে, তাহলে 56 একটা সংখ্যা এবং 5 এবং 6 দুইটা আলাদা আলাদা অঙ্ক। ওকে, তো এবার হচ্ছে ভিত্তি কি। একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো অঙ্ক ব্যবহার করি তাকেই বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি। যেমন আমরা সচরাচর একটা সংখ্যা পদ্ধতি নিয়ে সবাই জানি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্কগুলো বিদ্যমান। তাহলে 0, 1, 2, 3 এভাবে পুরো 9 পর্যন্ত চলে গেছে। তো যদি এগুলো আমরা গণনা করি তাহলে দেখবো টোটাল 10টা অঙ্ক এখানে আছে। তো যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে সেই সংখ্যা পদ্ধতির বেজও হচ্ছে তত। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু 10টা সংখ্যা আছে তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত? 10। ওকে, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। এবং আর দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে, এটা তো আমরা আগেই দেখলাম। এখন যে কোনো সংখ্যা পদ্ধতি লেখার নিয়মটা কি আসলে। একটা সংখ্যা আমরা লিখলাম 3, 5, 9, একটা সংখ্যা। এই সংখ্যা পদ্ধতি এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে আমরা এটাকে বলতে পারবো না যে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতি। কিন্তু এটা লেখার পরে যদি আমরা সাবস্ক্রিপ্টে এখানে নিচে 10 লিখে দিই তাহলে আমরা এই 10 লেখা মানে হচ্ছে এখানে বেজ লেখা। এই বেজটা নির্দেশ করে দেয় যে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি আছে সেটা কোন ধরনের সংখ্যা। তাহলে এটা যেহেতু 10 নির্দেশ করতেছে তাহলে এটা একটা দশমিক সংখ্যা। এখন আমরা কয়েকটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে আসে বাইনারি সংখ্যা পদ্ধতি। আসলে এইচএসসি এর আইসিটি বই যারা ধরছে বা একবার খুলেও দেখছে তারা বাইনারি সম্পর্কে একবার না একবার দেখছে বইতে। তো চলো এটা একটু দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথমে লিখছি। তো দেখো, বাইনারি অর্থ হচ্ছে বাই মানে হচ্ছে 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মনে রাখবা অবশ্যই প্রতীক থাকবে মাত্র 2টা এবং সেই 2টা হবে 0 আর 1। যে কোনো সংখ্যা পদ্ধতির প্রতীক অবশ্যই 0 থেকে শুরু হবে, 0 থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা প্রতীক রয়েছে, আর আমরা জানি যতগুলো প্রতীক থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি তার বেস। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা প্রতীক আছে, এই জন্য এর বেস হবে 2। আচ্ছা, এবার অক্টাল সংখ্যা চলে যাই। অক্টাল সংখ্যা যদি দেখি তাহলে অক্টাল সংখ্যার মানে হচ্ছে 8। তাহলে অক্টাল সংখ্যা থেকে আমরা বলতে পারবো এখানে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 আর 7, টোটাল এগুলো যদি আমরা দেখি তাহলে 8টা হয়ে গেছে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত থাকবে, এইটা তার রেঞ্জ, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক থাকবে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এখন এখানে টোটাল 8টা অঙ্ক রয়েছে, তাহলে এর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে? 8 হবে। ওকে, ডেসিমেল, ডেসিমেলটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা এটাতেই সবকিছু হিসাব নিকাশ করে থাকি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা প্রতীক রয়েছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। আমরা এভাবে লিখি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রতীক রয়েছে, তাহলে এখানে টোটাল 10টা প্রতীক রয়েছে, এই জন্য এর বেস হচ্ছে 10। আর হেক্সাডেসিমেল, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে 10 আর 6 যোগ করলে কত পাই আমরা? 16। তো হেক্সাডেসিমেল অর্থ হচ্ছে 16। তো এখানে টোটাল 16টা প্রতীক থাকবে, 0 থেকে শুরু করে তো 9 পর্যন্ত আছেই, এখানে 10টা চলে গেল, তারপরে 9 এর পরে তো আর 10 লেখা যায় না, 10 লিখলে সেটা আবার দুইটা অঙ্ক একত্রে হয়ে যায়, তখন সেটা সংখ্যা হয়ে যায়, আমরা লিখবো হচ্ছে অঙ্ক। তো দেখো 0 থেকে 9, তারপরে হচ্ছে 10 না লিখে লিখি আমরা এ, 11 জায়গায় লিখি বি, 12 জায়গায় সি, 13 জায়গায় ডি, 14 জায়গায় ই, 15 জায়গায় লিখবো আমরা হচ্ছে এফ। তাহলে টোটাল হয়ে গেল, তাহলে এখানে টোটাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এ থেকে এফ পর্যন্ত 6টা, টোটাল 16টা। তাহলে এর বেস হবে 16টা। তো আমরা একটা জিনিস যদি খেয়াল করি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যতটা বেস আছে তার থেকে এক কম পর্যন্ত হয় এর প্রতীক। তাহলে দেখো এর বেস হচ্ছে 10, তাহলে এর প্রতীক কোন পর্যন্ত গেছে? 9 পর্যন্ত। এর বেস 8, এর প্রতীক কত পর্যন্ত গেছে? 7 পর্যন্ত। এটার বেস 2, এটার প্রতীক কত পর্যন্ত গেছে? 1 পর্যন্ত। তেমনি ভাবে 16, এটার বেস যাওয়ার কথা হচ্ছে তোমার জি পর্যন্ত, কিন্তু গেছে এফ পর্যন্ত। ওকে, তো এটা আমরা শিখলাম বিভিন্ন সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির বেস কি আর প্রতীক কি। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বেস নির্ণয়টা আর এবং প্রতীক থেকে কিভাবে বেস নির্ণয় করতে, এটা আমরা শিখে ফেললাম। তো এটা এই 4টা সংখ্যা পদ্ধতি মূলত আলোচনা করা হয়েছে এইচএসসি এর আইসিটি বইতে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিটা যেহেতু আমাদের আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে দেখো, তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 2টা মাত্র প্রতীক রয়েছে, এই জন্য এর বেস হয়েছে 2। তো বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, এটা আমরা জানি। আরেকটা জিনিস, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটা অঙ্ক রয়েছে, এই দুইটাকে আমরা বলে থাকি বিট হিসাবে। বিট, BIT, এটা চলে আসতেছে হচ্ছে বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি ডিজিট মানে অঙ্ক, প্রত্যেকটা বাইনারি ডিজিটকে আমরা এরকম বড় একবারে না বলে, বাইনারি ডিজিট না বলে, এখান থেকে BI নিছি আর লাস্টের থেকে T নিছি, নিয়ে এইটা মিলে আমরা তৈরি করছি বিট, এটাকে বলা হয় বিট। তাহলে বাইনারি প্রত্যেকটা ডিজিটকে আমরা বিট বলবো। যদি এরকম একটা লিখি 0 1, এখানে এটাও একটা বিট, এটাও একটা বিট। যদি এভাবে লিখি 1 0 1 0 1 1 0, দেখো এটা একটা সংখ্যা, এই সংখ্যাতে দেখো কি আছে? 0 আর 1 ছাড়া কোনো কিছুই নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো আরেকটা জিনিস, এটা বাইনারি আমরা তখনই বলতে পারবো যখন এটাকে ব্র্যাকেট দিয়ে নিচে সাবস্ক্রিপ্টে বেস লিখবে, যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম জানি। তো এটা বেস 2 দিয়েছে, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। আর বাইনারি সংখ্যা যেহেতু, তাহলে এটার প্রত্যেকটাকে আমরা একটা একটা বিট বলতে পারবো, একটা বিট একটা বিট একটা বিট, এভাবে দেখো যদি হিসাব করো এখানে টোটাল 7টা বিট রয়েছে। তাহলে বিট সম্পর্কে আমরা জানলাম। আরেকটা জিনিস আছে বাইট। তো যখন 8টা বিট একত্রে থাকবে, 8টি বিট, তখন সেটাকে আমরা একত্রে বলতে পারবো 1 বাইট। 8টা বিট যদি একত্রে থাকে সেটাকে বলবো 1 বাইট। যেমন 1 0 1 1 1 0 1 1, এটা একটা 8 বিট সম্পর্কিত, 8 বিট সমন্বিত এটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা বলতে পারবো 1 বাইট। ওকে, আর একটা জিনিস মনে রাখবো, 4টি বিট যদি আমরা একত্রে লিখি তাহলে হবে 1 নিবল। তো এই কয়েকটা জিনিস, বিট বাইটটাই মেইনলি ইম্পর্টেন্ট, নিবলটা অতটা ইম্পর্টেন্ট না, বাট বিট বাইট যেহেতু শিখলাম, নিবলটা আমরা শিখে নিলাম। এখন আমরা দেখবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে। তো সংখ্যা পদ্ধতিকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে পজিশনের উপর ভিত্তি করে। পজিশন মানে স্থানীয় মান। তো পজিশনের উপর ভিত্তি করে আমরা, এটা হচ্ছে প্রকারভেদটা আমরা দেখতেছি পজিশনের উপর ভিত্তি করে, পজিশনের উপর। তো যেগুলোর পজিশনাল মান আছে, অর্থাৎ যার স্থানীয় মান আছে, সেগুলোকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো, আর যার স্থানীয় মান নাই সেটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। তো আমরা আইসিটিতে সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, যার স্থানীয় মান আছে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব না। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেখানে প্রত্যেকটা পজিশনের একটা মান রয়েছে। যেমন আমরা একটা সংখ্যা যদি লিখি 2 5 7,
এটা একটা সংখ্যা। এখন এটা কি আমরা কি সংখ্যা বলতে পারবো না এখন, যখন আমরা এর সাথে বেস দিয়ে দিব, যদি এখানে 10 দিই তাহলে আমরা বলতে পারবো এটা দশমিক বা ডেসিমাল সংখ্যা। তো ডেসিমাল সংখ্যা যদি এটা হয়, তাহলে ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেগুলোতে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাতে কি থাকবে, প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা স্থানীয় মান থাকবে। যেমন এটাকে আমরা কি বলি, একক, এটাকে দশক, এটাকে শতক বলি। তাই যদি হয় সেভাবেই তো আমরা হিসাব করে এটাকে 257 বলি। দেখো কিভাবে, তো 7 কে আমরা কি একক পজিশনে আছে, এজন্য এটাকে 7 লিখবো। তো আর এটা কি পজিশনে আছে, এটা হচ্ছে দশক। দশক মানে কি 5 এর সাথে 10 গুণ হবে, তাহলে এটা কত হবে 50। আর এটা তো 7 ছিল, আর এটা কি শতক। শতক মানে কি 2 এর সাথে 100 গুণ হবে, তাহলে কত হয়ে যাবে 200 হয়ে যাবে। তাহলে এগুলো যদি আমরা তিনটা একত্রে যোগ করি তখনই কিন্তু আমরা 257 পাবো, যেটা আমার এক্স্যাক্টলি এই মানটা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা স্থানীয় মান রয়েছে। এরকম যতগুলো সংখ্যা আমরা দেখতে পাবো সবগুলোই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো একটু আগে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো দেখছি, বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, সবগুলাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিছু উইয়ার্ড টাইপের সংখ্যা পদ্ধতি, যেমন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা বলতে পারি আমরা, রোমান সংখ্যা। তো রোমান সংখ্যাগুলো আসলে কি, আমরা রোমান সংখ্যা কিভাবে লিখি, 1 2 3, তারপরে আবার 4 লেখার সময় আমরা লিখি এরকম, 5 লেখার সময় লিখি আমরা হচ্ছে এরকম। তো দেখো এখানে 1 এর থেকে 3 এর সংখ্যা বেশি, যদি স্থানীয় মান 1 এর থেকে 2 বেশি, 2 এর থেকে 3 বেশি, এই পর্যন্ত ঠিক আছে। বাট যখন আমরা 4 লিখতেছি, দেখো এখানে 3টা ছিল তোমার প্রতীক, এখানে 2টা প্রতীক নিয়ে কাজ করতেছি। আবার 5 তাদের চেয়েও বড়, কিন্তু এখানে একটা প্রতীক নিয়ে কাজ করতেছি। সুতরাং এগুলোকে যদি আমরা পজিশনের উপর ভিত্তি করে লিখতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না, তখন কিন্তু আমাদের এটা সবচেয়ে বড় হবে, কারণ এটা পজিশন 3টা, এগুলো কিন্তু 3টার চেয়ে কম। তাহলে রোমান সংখ্যা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার আরেকটা আছে হায়ারোগ্লিফিক্স, যেটা বইতে পাবা, হায়ারোগ্লিফিক্স। এটা একটা সংখ্যা পদ্ধতি, এটাতেও সাধারণত রোমান সংখ্যার মতো একটা সংখ্যা পদ্ধতি, যেখানে 10 কে সাধারণত আমরা এইভাবে প্রকাশ করে থাকি, আর 1 2 3 কে এভাবে লিখে থাকি, 1 2 3। তারপরে যদি 4 লিখতে যাই তাহলে আমরা 4 কে এখানে লিখি, 5 6 7 এভাবে লিখতে থাকি আমরা। তো এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এখানেও তোমার হচ্ছে রোমান সংখ্যার মতোই আমরা পজিশনের উপর ভিত্তি করে মানকে ডিফাইন করতে পারি না।